উনি আমাদের আইনজীবী নয়। থেকে উনি আছেন। প্রথম দিন থেকে যে কর্মচারী উনি লড়াই করেছে বিনা স্বার্থে বিনা টাকায়, কোনো পারিশ্রমিক আজ পর্যন্ত উনি 1 টাকাও নেই, নিজের আগ্রহে উনি নিয়েছেন। এই জায়গাটা যে ওনার প্রতি আমরা কর্মচারী শিক্ষকদের পরে ওনার কৃতজ্ঞতা জানাই যে উনি এই লড়াইটা আমাদের করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, এই 10 বছর ধরে বিনা পয়সায় মামলা করেছেন। রাজনৈতিক সত্তার বাইরে গিয়েও কিছু জিনিস থাকে, সেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এটা অস্বীকার করার জায়গা নেই। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহসটা পাচ্ছে কি করে, যে সুপ্রিম কোর্ট কমিটি করেছে, সেখানে পশ্চিমবাংলার কোনো লোককে ওই কমিটিতে রাখা হয়নি, এটা বলার সাহসটা মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছে কি করে? তো এই কর্মচারী সমাজের কী অবস্থা? ঘুমন্ত সমাজ, এরা কিছুই বোঝে না। এই কর্মচারী সমাজের যদি 20 লক্ষ লোক রাস্তায় নেমে পড়ে, হ্যাঁ, তাহলে ডিএ পেতে কদিন লাগবে? 7 দিন লাগবে। মুখ্যমন্ত্রী নিজে এবং ওনার যারা আইনি পরামর্শদাতা এবং যেগুলো তৃণমূলের চোরগুলো আছে, প্রত্যেকেই এটা জানতো যে এই মামলা ওরা আজ না হোক কাল হারবে। এই মামলায় আমি বলবো তৃণমূল একদিক দিয়ে সাকসেসফুল, কারণ মামলাটা 10 বছর ডিলে করাতে পেরেছে। এই কর্মচারী সমাজের মধ্যে আবার কেউ কেউ আছে, তারা রাজনৈতিকভাবে প্রভাবিত। চপমুড়ি শিল্প গরিব মানুষ বেচবে, তার ভাইপো কী করবে? ভাইপো BMW মার্সিডিজে ঘুরে বেড়াবে। উদ্দেশ্য যেটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা, এই অধিকার প্রতিষ্ঠা করতে গেলে মানুষকে রাস্তায় নামতে হয়েছে, এটা যুগ যুগ ধরে পরীক্ষিত। ডিএ মামলার রায় অবশেষে বের হলো। একজন আইনজীবী হিসাবে আপনি এই মামলায় ছিলেন, একজন আইনজীবী হিসাবে অভিজ্ঞতা কেমন? আইনে আদালতে প্রতিষ্ঠা হলো, আইনে আদালতে প্রতিষ্ঠা হলো যে কর্মচারীদের ডিএটা হলো লিগাল অ্যান্ড এনফোর্সিয়েবল রাইট, এইটা প্রতিষ্ঠা হলো, এইটুকু বলতে পারি। এটাই আমার অভিজ্ঞতা। 10 বছর লড়াই করেছি। রাজ্য সরকারের তরফ থেকে যখন মামলাটা ফাইল হয়েছিল, তখন থেকে আর সুপ্রিম কোর্টের রায় হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজে এবং ওনার যারা আইনি পরামর্শদাতা এবং যেগুলো তৃণমূলের চোরগুলো আছে, প্রত্যেকেই এটা জানতো যে এই মামলা ওরা আজ না হোক কাল হারবে। এই মামলায় আমি বলবো তৃণমূল একদিক দিয়ে সাকসেসফুল, কারণ মামলাটা 10 বছর ডিলে করাতে পেরেছে। এই বিচার ব্যবস্থায় বারবার করে রিভিউ করে, বারবার করে টাইম চেয়ে, বারবার করে করে 10টা বছর তারা সময়টা কাটাতে পেরেছে। এটা তাদের একটা সাফল্য। কিন্তু এই মামলাটাতে যে তারা হারবে, একটা লোক যখন কোনো মামলা হয়, সেই মামলাটা যখন হেরে যাওয়ার পরে সে অ্যাপিল না করে আবার রিভিউ করে, তখন বুঝতে হবে যে এটা ডিলেটরি ট্যাকটিস। এটা ডিলেটরি ট্যাকটিস। সরকার এই ট্যাকটিসটা নিয়েছে, যেটা কর্মচারী সমাজ বুঝতে পারেনি। কেন হচ্ছে না কোর্টে? আরে কোর্টে তো রিভিউয়ের অপশান দেওয়া আছে। ট্রাইব্যুনালে রিভিউ হয়েছে, হাইকোর্টে 2বার রিভিউ হয়েছে, এবার সুপ্রিম কোর্টেও রিভিউ হবে। তো এই কর্মচারী সমাজের কী অবস্থা? ঘুমন্ত সমাজ, এরা কিছুই বোঝে না। এরা তো দেখেছে, আমার দুঃখের বিষয়টা হচ্ছে এরা তো দেখেছে, এরা তো জানে যে ট্রাইব্যুনালেও রিভিউ হয়েছে, হাইকোর্টে প্রথমবার রিমান্ড ব্যাকের পরেও রিভিউ হয়েছে, রিমান্ড ব্যাকের পরে তারপরে সাবসিকুয়েন্টলি যখন আবার ট্রাইব্যুনালে রিভিউ হয়েছে, আবার যখন হাইকোর্টে এসেছে তখনও রিভিউ হয়েছে। সুপ্রিম কোর্টে রিভিউ হওয়াটা বাকি আছে, যেহেতু সদ্য রায় হয়েছে। তো কর্মচারী সমাজটা ঘুমন্ত সমাজ, এদেরকে আমি কি বলবো? সব জেনে বুঝে এখনো ঘুমিয়ে আছে, সবাই ঘুমিয়ে আছে। তো এই কর্মচারী সমাজের যদি 20 লক্ষ লোক রাস্তায় নেমে পড়ে, হ্যাঁ, তাহলে ডিএ পেতে কদিন লাগবে? 7 দিন লাগবে। এই যে ধরুন ফ্রেশার ক্যান্ডিডেট যারা 70-এ 70 পেয়েছে, বা যারা 50-এর ওপর নম্বর পেয়েছে, তাদের তো চাকরি হবে কি না বলতে পারবো না, কিন্তু তারা তো অন্তত ইন্টারভিউতে ডাক পেতেন। একটা বড় অংশ বেরিয়ে গেছে, ঘুমন্ত জাতি, এরাও ঘুমন্ত। কিন্তু যারা জেনুইন ক্যান্ডিডেট, হ্যাঁ, তারাও ঘুমন্ত, সব ঘুমন্তই। যারা সততার সাথে লড়াই করে বা কোনো ভুলভাল কাজ জীবনে করে না, তারা সবসময় ঘুমন্তই থাকে। এইটা আমি দেখেছি, আমার জীবনের এক্সপিরিয়েন্স এটা। এই ঘুমন্তর জন্য আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় এই সাহসটা পাচ্ছে, যা নয় তাই বলার। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহসটা পাচ্ছে কি করে, যে সুপ্রিম কোর্ট কমিটি করেছে, সেখানে পশ্চিমবাংলার কোনো লোককে ওই কমিটিতে রাখা হয়নি, এটা বলার সাহসটা মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছে কি করে? এইটা চিন্তার বিষয়। এই যে স্ট্র্যাটেজিটা মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছে, আমি কর্মচারী সমাজের কাছে এটা প্রশ্ন, যে এই রায়, সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন আইনজীবীদের সাথে কথা বলবো, আমাদের কোনো বা পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রতিনিধিকে সেই কমিটির মধ্যে রাখা হয়নি, এটাতে তার আপত্তি।
আপত্তি জানাতে পারেন, আইনগতভাবে তিনি আপত্তি জানানোর অধিকারী, সেটা নিয়ে আমি বলছি না, আইনের কথা বলছি না, কিন্তু এই যে চিন্তাধারা যে এটাকে আবার কি করে কিছুদিন রুখে দেওয়া যায়, এই চিন্তাধারাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আসছে কেন, তার কারণটা বুঝতে হবে। কর্মচারী সমাজ ঘুমিয়ে, এই কর্মচারী সমাজের মধ্যে আবার কেউ কেউ আছে তারা রাজনৈতিকভাবে প্রভাবিত। আমি রাজনৈতিকভাবে প্রভাবিত মানে বলছি না যে শুধু তৃণমূল দ্বারা প্রভাবিত, অনেক রাজনৈতিক দলের প্রভাবের মধ্যে কাজ করছে, অনেকগুলো অর্গানাইজেশনের প্রভাব কাজ করছে, যে প্রভাবের জন্য সবাই তাদের নিজের জায়গার থেকে বেরোতে পারছে না। এখানে আরেকটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছিল ক্রেডিট নেওয়ার বিষয়, যে কারা করালো, আমরাই শ্রেষ্ঠ, একটা বড় বিষয়। এটা একটা বড় বিষয়, যেটা কর্মচারী সমাজের মাথার মধ্যে ঢুকে আছে। কর্মচারী সমাজ বলে না, প্রত্যেকটা সমাজের মধ্যে ঢুকে আছে। এই 4-5টা জিনিসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় এইটা চলে যাচ্ছে যে এইটাকে আমি আবার আটকাবো। আমি আপনাকে বলছি, রাস্তায় যদি সমগ্র মানুষ, জগতের মানুষ যদি রাস্তায় নেমে পড়ে, তাহলে তাদের দাবি আদায় করতে 7 দিন সময় লাগবে না, 7 দিনের বেশি লাগবে না। এইটা আছে বলে তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সাহসটা পাচ্ছে। লোকে বলছেন, আর কিছু কিছু লোক আছে দেখবেন, আমি আপনাদের চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে দেওয়ার সময় বলছে, তাহলে সিবিআই কী করলো আরজি করে, সুপ্রিম কোর্ট কী করলো, কেন তাহলে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজন ছিল, কেন সুপ্রিম কোর্ট কী করবে সেটা তো সুপ্রিম কোর্টের ব্যাপার। আপনার অধিকার, আপনি নামবেন না, আপনি কিছু করবেন না। শুধুমাত্র কোর্টের ভরসায় থাকলে হবে না। না না, আমি বলছি কোর্টের ভরসায় থাকা না থাকা বিষয়টা তা নয়। যার পেটে খিদে সে কিছু করবে না, সে ঘুমিয়ে থাকবে। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই যে জায়গাটা তৈরি হয়ে গেছে, এই যে জায়গাটা তৈরি হয়ে গেছে, এটা বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে এই সচেতনতাটা আছে, কিন্তু মানুষ দেখে শুধু টিভি, মিডিয়া, ফেসবুক এইসব দেখেই তারা বাড়িতে বসে থাকছে। যে জায়গার থেকে প্রবলেমটা হচ্ছে আর কিছু না। 10 বছর যে আজকে মামলাটা চললো, এটার জন্য কারা দায়ী? এটার জন্য কারা দায়ী? লোকে বলবে কোর্ট প্রসিডিওর, কোনো কোর্ট প্রসিডিওর এখানে তো দায়ী হতে পারে না। কারণটা হচ্ছিল আইনে রিভিউর প্রভিশন আছে, আইনজীবীরা তাদের নিজেদের গ্রাউন্ডে সময় চাইলে পাবে, এটার যে কোনো মানুষই পাবে। সব তো আপনাকে শুধু মানে পাইয়ে দিতে হবে এরকম ব্যাপারটা থাকলে তো জিনিসটা চলবে না। যার নিজের সমস্যা হচ্ছে সে কথা বলবে না, সে বাড়িতে বসে থাকবে, সে ট্রান্সফারের ভয় পেয়ে বসে থাকবে, সে সাসপেনশনের ভয় পেয়ে বসে থাকবে, সে পেনশন হোল্ডাররা বলছে আবার আমার রাস্তায় নামতে যাব। এই যে মেন্টালিটিটা, আপনি যদি লড়াই করে একদম জেতার মেন্টালিটি, ডু অর ডাই, এই মেন্টালিটি নিয়ে যদি আপনি নামেন, তাহলে ওই ট্রান্সফার, তাহলে ওই সাসপেনশন কিচ্ছু করতে পারবে না। একটা পেনশন হোল্ডার যদি অ্যারেস্ট, যদি আমি আজকে আইনজীবী, আমি যদি আজকে অ্যারেস্ট হই, কী হবে? 20 দিন থাকবো, 25, একটা পেনশন হোল্ডার যদি অ্যারেস্ট হয় কী হবে? কী হবে? তারপরে বেরিয়ে এসেছে কি পেনশন পাওয়া বন্ধ হয়ে যাবে? জেলে যাওয়াটা কি অন্যায়? আমি দেখেছি সাধারণ মানুষ যারা, তারা একটা 41-এর নোটিশ বা 35 নোটিশ খেলে তাদের ঘুম চলে যায়। কেন যাবে? কেন? এই মেন্টালিটিটাই হলো তাদের ঘুমন্ত মেন্টালিটি। এইখান থেকে যখন বেরিয়ে আসবে তখন দেখবেন পশ্চিম বাংলাটাই গড়ে উঠেছে। অন্যদিকে স্যার, আমরা দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হলো। আপনি বারবার বলেন যে পুরো কর্মী সমাজকে, পুরো এই যে কর্মী সমাজে তাদের রাস্তায় নামতে হবে, এইখানে কি কোথাও একটা ইউনিটির বার্তা দেওয়া হলো? না, দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, ডিএ মামলাটাতে প্রচুর মানুষের ভূমিকা আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। ফর এক্সাম্পল ধরুন, আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, এই 10 বছর ধরে বিনা পয়সায় মামলা করেছেন। রাজনৈতিক সত্তার বাইরে গিয়েও কিছু জিনিস থাকে, সেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এটা অস্বীকার করার জায়গা নেই। এই ধরুন লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী, তিনি যখন মঞ্চে এসেছিলেন তিনি বলেছিলেন আমি রাজনৈতিক সত্তা ছেড়ে মানুষের উদ্দেশ্যে কাজ করার জন্য আমি এসেছি। এটা তো অস্বীকার করার জায়গা নেই। তিনিও সুপ্রিম কোর্টে কর্মচারী পরিষদ, যেটা ভারতীয় জনতা পার্টির বলা হয় যে একটা কর্মচারীদের সংগঠন, তাদের হয়ে তিনি এই পরমজিৎ সিং পাটওয়ালিয়াকে দিয়েছেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। যে যার মতন করে চেষ্টা করেছে। এই যে সুপ্রিম কোর্টের জিতাটা, এটা প্রত্যেকের মতন চেষ্টা করেছে। এবার সংগ্রামী যৌথ মঞ্চের কথা বলি, সংগ্রামী যৌথ মঞ্চের তো টাকা নেই, বা ভাস্কর ঘোষ তো টাকা দেয়নি। টাকা কারা দিয়েছে? এই গোপাল সুব্রমণিয়ামকে দাঁড় করানোর জন্য কর্মচারীরা দিয়েছে।
গোপাল সুব্রমণিয়ামের যা ফিজ, আমি ফিজটা হয়তো প্রকাশ্যে বললাম না, আপনারা জানেন, কর্মচারীরা দিয়েছে। আর তারা দিয়েছে বলে আজকে এইটা লড়াইটা এই জায়গায় আসতে পেরেছে। এটা তো সমগ্র সারা পশ্চিমবাংলা, কেউ 50 টাকা থেকে শুরু করে 100 টাকা থেকে শুরু করে 500 টাকা, প্রচুর মানুষ দিয়েছেন। তবে লড়াইটার একটা জায়গা গেছে। এবার যারা যারা দিয়েছেন তাদের কাছে আহ্বান করবো, এবার আপনারা আরও লড়াইয়ের জন্য শুধু নিজেরা নয় বাকি মানুষদেরও উজ্জীবিত করুন। যারা বেকার যুবক যুবতী তাদেরকে উজ্জীবিত করুন। শুধু ওইটুকু দিয়ে ঘুমিয়ে থাকলে হবে না। কারণ আমরা সবাই মিলে, যারা ধরুন 50 টাকাও সংগ্রামী যৌথ মঞ্চকে কন্ট্রিবিউট করেছেন, তারা যদি এটা চিন্তা করেন যে না আমরা দিয়ে দিয়েছি, হয়ে গেছে, রায় হয়ে গেছে, ঘুমিয়ে গেছে, ভুল করবেন। একটা প্রয়াস সারা পশ্চিমবাংলা ব্যাপী করার সে চেষ্টা চরিত্র চলছে, সেইটাতে নিজেকে অংশগ্রহণ করুন। সেইখানে যার যেখানে যেটা যেভাবে সম্ভব। পুলিশ কি রাস্তায় নেমে আন্দোলন করতে পারবে? পারবে না। কিন্তু পুলিশও অনেক কাজ করেছে, পুলিশের বড় বড় অফিসাররা অনেক কাজ করেছে। যার যেখান থেকে যেভাবে যে কাজ করতে পারবে, যে কাজ করতে পারবে, সে সেইভাবে কাজ করবে, সেইভাবে আন্দোলনটাকে গড়ে তুলতে হবে, সেইভাবে মানুষের কাছে পৌঁছতে হবে, সমগ্র ইস্যু নিয়ে পৌঁছতে হবে। তবেই আপনি আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবেন, নইলে পারবেন না। এই আন্দোলনটাকে সমগ্র পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়া জরুরি নয় স্যার? শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক থাকলে তো সেটা সম্ভব নয়। দেখুন, আগে মানুষকে বুঝতে হবে, শুধু ডিএ নয়। ধরুন যারা বেকার যুবক যুবতী, তাদের 1000 টাকা ধরিয়ে দিল, দিয়ে ঘুম পাড়িয়ে দিল। এই 1000 টাকা ধরিয়ে দেওয়াটা একটা ওষুধ ঘুম পাড়িয়ে দেওয়ার। এই যে বাড়ির মহিলাদের 2000, 2500, 1500 টাকা ধরিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল, কেন? সেই মহিলাটা আনস্কিল লেবার যদি হয়, সে কেন 30,000, 40,000 টাকা মাইনের একটা কাজ পাবে না? এই চিন্তাধারা তো সমাজের মধ্যে নেই। চপমুড়ি শিল্প গরিব মানুষ বেচবে, তার ভাইপো কী করবে? ভাইপো BMW মার্সিডিজে ঘুরে বেড়াবে। এই জায়গাটা থেকে আমাদের লড়াই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়াই করেছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। আবার কিছু লোক আছে যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যর নামে যাতা করেছেন। এটাও ঘটনা ঘটেছে, এটা ঘটেনি তা নয়, এটাও ঘটনা ঘটেছে। এই জন্য প্রত্যেকটা জিনিসকে আমরা প্রকাশ্যে নিয়ে আসতে চাই যে এখানে কোনো উদ্দেশ্য নেই, আমারও নেই, কারোরই নেই, কোনো রাজনৈতিক নয়, কোনো অরাজনৈতিক নয়, কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য যেটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা। এই অধিকার প্রতিষ্ঠা করতে গেলে মানুষকে রাস্তায় নামতে হয়েছে। এটা যুগ যুগ ধরে পরীক্ষিত। অভাব শুধু সচেতনতার অভাব, শুধু মানুষ ঘুমিয়ে থাকে, এই ঘুম থেকে জাগে না মানুষ, এটারই অভাব। আর কোনো জিনিসের অভাব নেই। এটাই মানুষকে বুঝতে হবে। এখন যদি সবাই ভাবে যে না ঘুমিয়ে ঘুমিয়ে হয়ে যাবে, তাহলে কোনো কিছুই হবে না। এবং বাঙালি সমাজের মধ্যে এটা সব থেকে বেশি অভাব বর্তমান অবস্থায়।